কবিতা আর কৃষ্ণের ঘরের বাইরে ওদের ছোট্ট একটা ক্ষেত ছিল, যেখানে কৃষ্ণ টমেটো চাষ করত। আরে শুনছো, এবার খেতে চলে এসো। হ্যাঁ হ্যাঁ আসছি, শুধু একটু জল ঢালছি। যখন কৃষ্ণ খাবার খেতে বাড়িতে এলো, কখন থেকে তোমাকে ডাকছি, এতক্ষণে তো সব খাবার ঠান্ডা হয়ে গেছে। আর কি করব, সব গাছে ভালো করে জল না ঢাললে ভালো টমেটো কি করে ফলবে। চলো তাড়াতাড়ি খেতে দাও, ব্যবসায়ী আসবে টমেটো কিনতে। ঠিক আছে ঠিক আছে। কবিতা কৃষ্ণকে খেতে দিল, আর কৃষ্ণ খেতে শুরু করে দিল। ওর খাওয়া শেষ হলো, আর তখনই সেখানে এক ব্যবসায়ী এলো। আরে ভাই কৃষ্ণ, হ্যাঁ হ্যাঁ আসছি। এ বছর বাজার খুব চড়া, আমি টমেটো কি 15 টাকা কিলো দরে কিনতে পারি? এ তো অনেক দাম দাদা। হ্যাঁ ভাই, এখন এই দাম চলছে, দেখে নাও। কিন্তু শহরের বাজারে তো 30 টাকা কিলো দরে বিক্রি হচ্ছে টমেটো। আরে বাজারে বেচলে লোকসানও তো হয়, কত টমেটো নষ্ট হয়ে যায়, সেগুলো কেউ কেনে না। তারপর টমেটো বেচার জন্য যে লোকটা দাঁড়িয়ে থাকে তার মাইনে অনেক খরচা আছে কৃষ্ণবাবু, তুমি বুঝবে না। কিন্তু দাদা 15 টাকা তো খুবই কম দেখছি। দেখো ভাই, খুব বেশি হলে আমি তোমায় 17 টাকা দিতে পারি, ভেবে দেখো তোমার পোষায় তাহলে দাও। কৃষ্ণ হতাশ হয়ে গেল, কিন্তু ওকে টমেটো বেচতেই হতো। ঠিক আছে দাদা, ঠিক আছে দিয়ে নিন। কত কিলো আছে টমেটো? এই 200 কিলো মতো। ঠিক আছে ভাই, 17 টাকা করেও হলে 3400 টাকা হচ্ছে। এ নাও। ধন্যবাদ দাদা। ওই ব্যবসায়ী সব টমেটো নিয়ে চলে গেল, আর কৃষ্ণ হতাশ হয়ে বাড়ি ফিরল। কি হলো, সঠিক দাম পেলে না নাকি? শহরে টমেটো 30 টাকা কিলোই বিক্রি হয়, আর আমি শুধু 17 টাকা পেলাম। এটা তো অন্যায়। কিন্তু টমেটো যদি না বেচি তাহলে তো খারাপ হয়ে যাবে। তাহলে তুমি টমেটো নিজেই শহরে গিয়ে বিক্রি করছো না কেন? আরে যদি আমি শহরে যাই তাহলে আমরা ক্ষেতের খেয়াল রাখবে। সব আমি দেখে নেব। কিন্তু কি করে? তুমি বাড়ির কাজ করবে নাকি ক্ষেত সামলাবে? তুমি চিন্তা করো না, আমি সকালে সব কাজ করে তারপর ক্ষেতও সামলে নেব। এমনিতেও তুমি আমায় ভালো করে চাষবাস শিখিয়েছো। ও তো ঠিক, কিন্তু আমরা কি করতে পারবো? চেষ্টা তো করতেই পারি না। হ্যাঁ, এই কথাই রইল। কবিতা টমেটো চাষ করবে, আর কৃষ্ণ সেই টমেটো শহরে বিক্রি করে আসবে। 1 সপ্তাহ পরে নতুন টমেটো হলো, আর কৃষ্ণ সব টমেটো টেম্পোতে ভরে নিল। আজ প্রথম দিন, আশা করি সব ভালোই হবে। অবশ্যই ভালো হবে, তুমি চিন্তা করো না। কৃষ্ণ শহরের বাজারের পথে রওনা দিল। সেখানে পৌঁছে সে টেম্পোতেই টমেটো বেচা শুরু করে দিল। আরে নাও নাও, তাজা তাজা টমেটো, তাজা রসালো লাল লাল টমেটো, এই নাও নয় নাও, মাত্র 30 টাকা কিলো। 30 টাকা কিলো। 30 টাকা কিলো? হ্যাঁ দিদি। অন্য দোকানে তো 35 টাকা কিলো। আমি তোমার থেকেই নেব, আমাকে 2 কিলো দিয়ে দাও। আমাকেও 2 কিলো। আমাকেও 1 কিলো দাও। আর দেখতে দেখতে কৃষ্ণর টেম্পোর সামনে মহিলাদের ভিড় জমে যায়। মাত্র 4 ঘন্টায় তার কাছে শুধু কিছু টমেটোই পড়েছিল। টমেটো আছে কি? মাত্র 4 কিলো আছে, 4 কিলো। সব আমাকে দিয়ে দাও। শহরের লোকেরা তাজা রসালো টমেটো কম টাকায় পেল, আর তাই তাড়াতাড়ি সব বিক্রি হয়ে গেল। তারপর কৃষ্ণ সেই টেম্পোতেই গ্রামে ফিরল। কৃষ্ণ টেম্পোওয়ালাকে 1000 টাকা দিয়ে দিল। আরে কবিতা, খুব ভালো দিন ছিল আজ। সব টমেটো বিক্রি হয়ে গেছে নাকি? হ্যাঁ, সব বিক্রি হয়ে গেছে। সব মিলিয়ে 250 কিলোর জন্য 7500 টাকা পেয়েছিলাম। 1000 টাকা টেম্পোওয়ালাকে দিয়েছি, তাহলে রইল 6500 টাকা। বাহ, আজ তো খুব মজা পেলাম। এ তো দারুণ ব্যাপার। আজ আমি একটা জিনিস দেখলাম, যে শহরের মহিলারা টমেটো কেনার সময় শুধুমাত্র লাল লাল টমেটোই বেছে নেয়। তাহলে আমাদের কিছু একটা করতে হবে টমেটোগুলোকে আরো লাল করার জন্য। ইউটিউবে খুঁজবো, কিছু না কিছু নিশ্চয়ই পাওয়া যাবে। কৃষ্ণ ইউটিউব সার্চ করলো, আর সে একটা ভিডিও পেল। তাহলে এই পাউডারটা ছড়াতে হবে টমেটো গাছে। হ্যাঁ, এটা কোথায় পাওয়া যাবে? শহরে কোথাও না কোথাও তো পাওয়া যাবেই। ঠিক আছে, কাল তুমি চলে যাও আর খুঁজে নিয়ে এসো। ঠিক আছে। পরের দিন কৃষ্ণ শহরে এলো, আর ওই ফার্টিলাইজারটা কিনে নিল। দাদা, এর থেকে কোনো ক্ষতি হবে না তো? আরে দাদা, বেশি ঢেলে দেবেন না, যতটা প্যাকেটে লেখা আছে ততটাই দেবেন।
হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। কৃষ্ণ ওই কেমিক্যাল ফার্টিলাইজারটা নিয়ে নিজের বাড়ি ফিরল। কবিতা ওর অপেক্ষা করছিল। এই নাও কেমিক্যাল ফার্টিলাইজার, যতটা মাত্রা লেখা আছে না ওখানে ততটাই দেবে, একটুও বেশি নয়। এই কেমিক্যাল ফার্টিলাইজারের ফলে নতুন নতুন টমেটো হবে। তার মানে আকারেও বাড়বে? হ্যাঁ, খুব ভালো কথা। পরের দিন কৃষ্ণ নিজের টমেটোর ক্ষেতে সেই কেমিক্যাল ফার্টিলাইজার দিল। দেখো কবিতা, আমাদের ক্ষেতের জন্য মাত্র 2 মুঠো কেমিক্যাল ফার্টিলাইজারই যথেষ্ট। ঠিক আছে, আমি মনে রাখবো। ফার্টিলাইজার দেওয়ার কিছুদিন পরেই ক্ষেতে বড় বড় লাল রসালো টমেটো হয়েছিল। এই কেমিক্যাল ফার্টিলাইজারটা তো দারুণ জিনিস। দেখো দেখো কত বড় বড় টমেটো হয়েছে এবার, প্রায় 350 কিলো টমেটো তুলেছি। বাপ রে, আমাদের তো অনেক মুনাফা হবে, তাই না? হ্যাঁ, চলো এবার আমি শহরে যাই এগুলো বেচার জন্য। তুমি ওই ফার্টিলাইজারটা জলে গুলিয়ে ছিটিয়ে দিও, কিন্তু মাত্রা মনে রেখো। হ্যাঁ হ্যাঁ, একদম। কৃষ্ণ সব টমেটো টেম্পোতে ভরে নিয়ে চলে গেল। এদিকে খেতে কবিতার ফার্টিলাইজার দেওয়ার কথা। 2 মুঠোতে এত ভালো টমেটো হয়েছে, আমি আরো 1 মুঠো মিশিয়ে দেব, তাহলে এর চেয়েও ভালো ফসল হবে। কবিতা 3 মুঠো ফার্টিলাইজার জলে গুলে গাছের ওপর ছড়িয়ে দিল। পরের ফসল আগের টমেটোগুলোর চাইতে আরো বড় ছিল। বাহ বাহ, এ তো অদ্ভুত জিনিস। এরপর কি হলো? কবিতা সব সময় প্রয়োজনের চেয়ে বেশি ফার্টিলাইজার জলে মিশিয়ে গাছের ওপর ছড়াতে লাগলো। আমাদের কিছুদিনের জন্য ফার্টিলাইজার দেওয়া উচিত না। কিন্তু কেন? কারণ অতিরিক্ত ফার্টিলাইজারে গাছ এবং মাটি দুটোরই ক্ষতির আশঙ্কা রয়েছে। এতে আবার কি ক্ষতি হবে? এ তো দারুণ জিনিস। কবিতা, প্রয়োজনের তুলনায় বেশি কোনো জিনিস ক্ষতিকারক হয়। তুমি আগামী 2 বার ফসলে কেমিক্যাল ফার্টিলাইজার ঢেলো না। ঠিক আছে, যেরকম তুমি বলো। কবিতা কৃষ্ণকে বলে তো দিয়েছিল, কিন্তু মনে মনে ওর আরো কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার করার ইচ্ছে ছিল। আর তাই কৃষ্ণর বারণ করা সত্ত্বেও কবিতা গাছগুলোর ওপর কেমিক্যাল ফার্টিলাইজার ছড়ালো। পরের ফসলে অন্যবারের মতোই বড় বড় টমেটো হলো। কৃষ্ণ দেখে অবাক হয়ে গেল। এই টমেটোগুলো এত বড় কি করে হলো? তুমি কোথাও কেমিক্যাল ফার্টিলাইজার ছিটিয়ে দাওনি তো? না, আমি তো ছেটাইনি। হতে পারে আগের বারের কেমিক্যালের ফলেই হয়েছে। হ্যাঁ, হতেও পারে। কবিতা কৃষ্ণকে মিথ্যে বলে বলে গাছে কেমিক্যাল ফার্টিলাইজার দিতে থাকলো। কবিতার মাথায় বেশি মুনাফার লোভ ছিল। কয়েক মাস পর্যন্ত সবকিছু ঠিক ছিল, কিন্তু আস্তে আস্তে টমেটোর কিছু গাছ মরতে শুরু করলো। আরে রে রে, এ কি হলো? এ কি হলো? কাল অব্দি তো ঠিকই ছিল। হয়তো কেমিক্যাল ফার্টিলাইজারের জন্যই এমন হয়েছে। আমি এই গাছগুলো তুলে দিচ্ছি, এখানে নতুন গাছ লাগিয়ে দিই, না হলেই গোটা খেতে ছড়িয়ে যাবে। ঠিক আছে। কৃষ্ণ মৃত গাছগুলোকে তুলে সেখানে নতুন গাছ লাগালো, কিন্তু পরের দিন সেই গাছগুলোও মরে গেল। হে রাম, এসব কি হলো? এগুলো এভাবে কেন মরে যাচ্ছে? জানি না, আমি কৃষি বৈজ্ঞানিককে ডেকে আনছি। কৃষ্ণ পাশের কৃষি উদ্যোগ থেকে কৃষি বৈজ্ঞানিককে নিজের খেতে নিয়ে এলো। দেখুন, এই গাছগুলো কালই লাগিয়েছিলাম, আর আজ এগুলোর এই অবস্থা হয়েছে। আমাকে মাটি পরীক্ষা করে দেখতে হবে। বৈজ্ঞানিক মাটির স্যাম্পল নিয়ে নিল। যখন বৈজ্ঞানিক মাটির পরীক্ষা করলো, তখন মাটিতে প্রয়োজনের বেশি কেমিক্যালস ছিল। আপনাদের মাটি খারাপ হয়ে গেছে। প্রয়োজনের বেশি কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার করায় সব মাটিতে শুধু কেমিক্যাল একেবারেই হয়ে গেছে, আর এখানে গাছ হওয়া খুবই মুশকিল। যে গাছগুলো এখানে বেঁচে আছে সেগুলোতে ভুলেও আর কোনো ফার্টিলাইজার ব্যবহার করবেন না। এই কথা শুনে দুজনেই, কৃষ্ণ আর কবিতা, হতবাক হয়ে গেল। এই সব কিছু আমার জন্য হয়েছে। তুমি বারণ করেছিলে, কিন্তু তাও আমি কেমিক্যাল ঢেলেই যাচ্ছিলাম। কবিতা নিজের লোভের দরুন আজ তার উর্বর ক্ষেতকে অনুর্বর বানিয়ে দিল। আজ যদি সে বিনা কেমিক্যালের চাষ করত, তাহলে হয়তো কম উপার্জন করত, কিন্তু ওদের ক্ষেত হতো উর্বর আর তাদের জীবনও হতো আনন্দময়। শ্রীনু একজন গরিব ধোসা বিক্রেতা ছিল। ও নিজের সাইকেলে বসে ধোসা বানিয়ে বিক্রি করত। ডোসা মশলা ডোসা। খুবই কম লোকজন তার ডাক শুনে ওর কাছে ধোসা খেতে আসতো। শ্রীনুর ধোসা সুস্বাদু তো ছিলই, কিন্তু তবুও ওর কাছে বেশি খরিদ্দার ছিল না। ও প্রায়ই চিন্তিত হয়ে বাড়ি ফিরে যেত।
কি হয়েছে? আজও ব্যবসা ভালো হয়নি নাকি? জানি না কি হয়েছে সবার, আজকাল আগের মতো তো আর লোকজন ডোসা খায়ই নাই। বাবা, আজকাল লোকজন বার্গার, পিৎজা এইসব জিনিস খুব ভালোবাসে। আজকাল কেউ ধোসা ভালোবাসে না বাবা। এইভাবেই যদি চলতে থাকে তাহলে আমাদের সংসার চলবে কি করে? কিছু না কিছু নিশ্চয়ই হবে। বাবা, অন্য কিছু জিনিস বিক্রি করছো না কেন, যেমন বার্গার বা পিৎজা? আমি তো সব বানাতেও পারি না গো, আমি তো শুধু ডোসাই বানাতে পারি। শ্রীনু চিন্তায় পড়ে গেল যে কিভাবে ও নিজের রোজগার বাড়াবে। দিনে দিনে ওর রোজগার একেবারে কমে যাচ্ছিল। পরের দিন সকালে শ্রীনু তাড়াতাড়ি বাড়ি থেকে বেরোলো, আর সেদিন ও রোজকার রাস্তা ছেড়ে অন্য রাস্তায় গেল। ধোসা, মশলা ডোসা, রাবা ধোসা। সেই রাস্তায় জিম ছিল। জিমের বাইরে অনেক ছেলেরা ছিল। এখানে এত ভিড়, আমার এখানেই হাঁক দেওয়া উচিত। আজ নিশ্চয়ই আমার ভালো রোজগার হবে। শ্রীনু জোরে জোরে হাঁক দিতে লাগলো, ডোসা, মশলা ডোসা, রাবা ডোসা। শ্রীনুর হাঁক শুনে একজন বডি বিল্ডার ওর কাছে এলো। কি বানাবো বলো? কিছু না, আমরা এসব খাই না। তোমার কাছে কোনো চিকেন বা ডিমওয়ালা ডোসা থাকলে সেটা বানাও। ডিম ডোসা? হ্যাঁ, সেটাই তো নেই না। তাহলে একটা কাজ করো, কাল এরকম ডোসা বানাও, তারপর এখানে এসো। ঠিক আছে ভাই। শ্রীনু নিজের সাইকেল নিয়ে সেখান থেকে চলে গেল। সারা দিন শ্রীনু আলাদা আলাদা জায়গায় ধোসা বিক্রি করলো। অনেক লোক ওর ধোসা ভালোবেসে খেলো। বিকেলে যখন ও বাড়ি ফিরলো, তখন ওর মুখের হাসি দেখে লক্ষ্মী জিজ্ঞাসা করলো, কি হলো গো, আজ ব্যবসা ভালো হয়েছে তো? ব্যবসা তো ভালোই হয়েছে, কিন্তু আজ আমি একটা নতুন আইডিয়া। কিরকম আইডিয়া? ডিম ডোসা। ডিম ডোসা? হ্যাঁ, আর সবার তো আমরা খাবো ডিম ডোসা। যা মুতু, দোকান থেকে 6টা ডিম নিয়ে আয়। শ্রীনু মুথুকে টাকা দিয়ে দিল আর দোকানে পাঠিয়ে দিল। কিছুক্ষণ পর মুথু ডিম নিয়ে চলে এলো, আর তারপর শ্রীনু ডোসা বানাতে শুরু করে দিল। ও রোজকার মতো ডোসার গোলা তাওয়ায় দিল, আর তারপর একটা গ্লাসে ডিম ফেটিয়ে সেটা ডোসার ওপরে ঢেলে দিল, আর তারপর মশলা ছড়িয়ে দিল। দেখতে তো ভালোই লাগছে, টেস্ট করে দেখা যাক। শ্রীনু আর লক্ষ্মী ওই ডিম ডোসা খেলো। বাহ, এটা তো দারুণ হয়েছে। বাবা, আমাকেও দাও। মুথুও ডোসা খেলো, আর ওরও ডিম ডোসা খুব ভালো লাগলো। সেদিন গোটা পরিবার মিলে ডিম ডোসাই খেলো। পরের দিন সকালে শ্রীনু নিজের সাইকেল নিয়ে আবার জিমের দিকে গেল। এবার ওর সাইকেলে ডিমের ট্রেও ছিল। ধোসা মশলা ধোসা, ডিম মশলা ডোসা। ডিম ডোসার নাম শুনে আশেপাশের কিছু লোকজন ওর কাছে এলো, সঙ্গে ওই বডি বিল্ডারও। সত্যি ডিম ডোসা পাওয়া যাবে? হ্যাঁ ভাই, আমার জন্য একটা ডিম ডোসা বানাও। তারপর শ্রীনুর ডোসার ওপর ডিম ফেটিয়ে দিল, আর ওই বডি বিল্ডারকেও ডিম ডোসা খেতে দিল। ডিম ডোসা খেয়েই বডি বিল্ডারের মুখে হাসি ফুটে উঠল। বাহ, দারুণ ব্যাপার বন্ধু, কখনো ভাবিনি ডিম আর ধোসা একসঙ্গে খাবো। আরও একটা বানাও তো। ওই বডি বিল্ডার ডিম ডোসা খেয়ে নিল, আর তারপর আরেকটাও খেলো। আরো অনেকজন বডি বিল্ডার ডিম ডোসার অর্ডার দিল। আমাকে একটা মশলা ডিম ডোসা, আমাকেও একটা ডিম ডোসা। ডিম ডোসার অর্ডার বেড়ে গেল। শ্রীনু ডিম ডোসা বানাতে লাগলো, আর খরিদ্দাররা খেতে লাগলো। শ্রীনু মাঝে মাঝে হাঁক দিতে লাগলো, যাতে সবার লক্ষ্য ওর প্রতি আকর্ষিত হচ্ছিল। ধোসা, ডিম ধোসা, ডিম মশলা ডোসা। একের পর এক খরিদ্দার এসেই যাচ্ছিল। কয়েক ঘন্টার মধ্যে শ্রীনুর সমস্ত ডোসা শেষ হয়ে গেল, আর ওর রোজগারও আজ ভালোই হয়েছিল। ও খুশি হয়ে বাড়ি ফিরল। লক্ষ্মী, আজ খুব ভালো ব্যবসা হয়েছে, সমস্ত ধোসা বিক্রি হয়ে গেছে। বাহ! কাল থেকে তোমায় গোলা বানাতে হবে। আমাদের ডিম ডোসা খরিদ্দারের খুব পছন্দ হয়েছে। ঠিক আছে গো। সবাই খুব খুশি ছিল। পরের দিনও সেটাই হলো। শ্রীনু হাঁক দিতেই খরিদ্দাররা ডিম ডোসা খেতে চলে এলো। শ্রীনুর হাত চলতেই থাকলো।
আর আজ মাত্র 2 ঘন্টার মধ্যে শ্রীনুর সমস্ত ডোসা শেষ হয়ে গেল। তারপর এটা রোজকার ঘটনা হয়ে গেল। ডিম ডোসা নাম করে ফেললো, আর শ্রীনু দিনে 2 গুণ রাতে 4 গুণ উন্নতি করতে লাগলো। শ্রীনুর ভাগ্য জোরে দৌড়তে শুরু করলো। ওর পরিবার এখন খুবই সন্তুষ্ট ছিল। শ্রীনু এখন একটা মিনি টেম্পো কিনে নিয়েছিল। এখন ও সাইকেলের পরিবর্তে মিনি টেম্পোতে ডিম ডোসা বানিয়ে বিক্রি করত। গোটা শহরে ওর ডিম ডোসার চর্চা হতো। ও টেম্পো নিয়ে যেখানেই যেত খরিদ্দারদের ভিড় জমা হয়ে যেত। প্রতিদিন বিকেলে শ্রীনু নিজের মিনি টেম্পো নিয়ে পার্কের কাছে যেত। পার্কের পাশে আগে থেকেই ছগনের ডোসার স্টল ছিল, কিন্তু শ্রীনু আসতেই সমস্ত গ্রাহক ওর কাছেই আসতো। না জানি এই ডিম ধোসাওয়ালা লোকেদের উপর কি জাদু করেছে, ও আসতেই লোকজন তো উড়ে চলে যায়। আমাকে ওর কাছে শিখতেই হবে। সেদিন যখন শ্রীনুর মন অন্যদিকে ছিল, তখন ছগন শ্রীনুর ডোসার গোলায় লাল লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিল। এবার দেখবো কিভাবে ওরা তো ডোসা পছন্দ করে। আর তারপর ছগন নিজের স্টলে চলে গেল। শ্রীনু এ ব্যাপারটা জানতো না। ও রোজকার মতো ডোসা বানাতে শুরু করে দিল। তারপর সেটা নিজের খরিদ্দারকে দিল। বা বন্ধু, এটা তো রোজকার ডিম ধোসা থেকে একদম আলাদা। ঝাল আর সুস্বাদু স্পাইসি ডিম ধোসা। এটা শুনে শ্রীনু নিজের ডোসার গোলা টেস্ট করলো, আর তারপর পাশে পড়ে থাকা লাল লঙ্কার গুঁড়োর কৌটোটা দেখলো। নিশ্চয়ই কেউ এই পাউডারটা মিশিয়ে দিয়েছে। থাক, কোনো ব্যাপার না। লোকেদের স্পাইসি ডিম ধোসাও পছন্দ হয়েছে। একেই তো বলে সৌভাগ্য। ডিম ধোসা, স্পাইসি ডিম ধোসা। আর আবার শ্রীনুর টেম্পোর বাইরে ভিড় জমা হয়ে গেল। সবাই নতুন স্পাইসি ডিম ডোসা খেতে এসেছিল। শ্রীনু ডিম ডোসা বানাতে লাগলো আর খরিদ্দাররা খেতে লাগলো। সবারই স্পাইসি ডিম ডোসা খুব পছন্দ হয়েছিল, শুধু ছগনকে ছেড়ে। এ আমি কি করে দিলাম? আমি তো এই ডিম ডোসাওয়ালার ক্ষতি করতে চেয়েছিলাম, আর ভুল করে আমি ওর উপকার করে দিলাম। হে ভগবান! শ্রীনুর স্পাইসি ডিম ডোসা বিক্রি হচ্ছিল। এটা দেখে ছগনের প্রচন্ড রাগ হচ্ছিল, কিন্তু এখন ওর করারই বা কি ছিল? ছগন ভেবেছিল যে ও শ্রীনুর ক্ষতি করে নিজের ভালো করবে, কিন্তু ও নিজেই নিজের জন্য গর্ত খুঁড়ে ফেলল। সমীর আর গোলু দুজনেই তাদের পরিবারের সাথে সম্রাটনগরের একটা অঞ্চলে বাস করত। সমীরের পরিবার খুবই বড় লোক ছিল, কিন্তু সমীর অন্য বাচ্চাদের থেকে ছিনিয়ে আর অন্যদের থেকে চেয়ে খাবার একটা স্বভাব ছিল। এই 7 বছরের সোনু খুবই দুষ্টু এবং চালাক বাচ্চা ছিল। একদিন খেলার মাঠে, আরে চিন্টু, একবার এদিকে আয় না। হ্যাঁ দাদা, বলো। চিন্টু বাবা, তুই কিন্তু ভালো করে ক্রিকেট খেলতে পারিস না। তুই শিখতে চাস আমার থেকে? হ্যাঁ দাদা, আমি তোমার কাছে শিখতে চাই। যদি শিখতে চাস তাহলে প্রথমে আমাকে চিপস খাওয়া, তারপর শিখবি। দাদা, আমার কাছে আর চিপস নেই, আমি দেব না তোমাকে। দেখ, যদি আমাকে এটা আগে না দিস তাহলে আমি শেখাবো না কিন্তু। সমীরের অনেকবার বলার পরেও চিন্টু যখন চিপস না দেয় তখন সে তার থেকে সেটা ছিনিয়ে নিয়ে খায়। চিন্টু কাঁদতে কাঁদতে তার বন্ধু গোলুর কাছে গিয়ে পৌঁছয়। কি হয়েছে চিন্টু, তুই কাঁদছিস কেন? ভাই, সমীর দাদা আমার চিপস কেড়ে খেয়ে নিয়েছে। তুই কাঁদিস না, চল আমরা সব বন্ধুরা মিলে ওই সমীর দাদাকে শিক্ষা দিয়ে আসি। হ্যাঁ চিন্টু, কাঁদিস না, আমরা আছি তো। চিন্টুর সমস্ত বন্ধুরা মিলে সমীরের কাছে গিয়ে বলতে থাকে, দাদা, তুমি আমার বন্ধুর চিপস কেন খেলে? হ্যাঁ ভাই, তুমি আমাদের বন্ধুকে কেন কাঁদিয়েছো? ওর চিপসটাকে ফিরিয়ে দাও। তোমরা পাগলের মতো কথা বলে চলেছ। আমি কোনো ওর থেকে চিপস কিছু খাইনি। তুমি মিথ্যে কথা বলছো কেন? তুমিই ওর চিপস খেয়েছো। তোমাদের কাছে কোনো প্রমাণ আছে কি যে তুমি আমাকে মিথ্যা কথা বলছো? চলো পালাও এখান থেকে, নাহলে আমি তোমাদের সবাইকে মারবো কিন্তু। যাও, বেরো। সমীর সব কটা বাচ্চাদের ভয় পাইয়ে বের করে দেয়। সবাই সেখান থেকে চলে যায় এবং গিয়ে চিন্টুকে থামতে বলে। চিন্টু, তুই মন খারাপ করিস না রে ভাই, আমি চিপস আনছি, তুই তার থেকে খেয়ে নিস। হ্যাঁ ভাই, গোলু ঠিকই বলছে, আর আমরা কিন্তু সামনের বার সমীরকে গিয়ে বলবো। সমীর আর গোলু তারা নিজের বাড়ি ফিরে আসে। গোলু বাড়ি ফিরে তার মাকে সমস্ত ঘটনা বলে।
তো তার মা তাকে বোঝায় যে যদি সমীর তার সাথে এরকমটা করে তাহলে সে যেন তাকে না ছাড়ে। আমি একদম এরকমই করব। সোনা, অন্যায়ের সামনে কখনো মাথা নত করিস না। ঠিক পরের দিন গোলু আর চিন্টু তাদের বন্ধুদের সাথে খেলতে থাকে। ঠিক তখনই চিন্টু চকলেট নিয়ে আসে আর বন্ধুদের সাথে এসে বসে খাওয়া শুরু করে। তখনই সমীর সেখানে এসে সেই বাচ্চাদের থেকে চকলেট চেয়ে বসে। বাচ্চারা তাকে দেয় না, কিন্তু সমীর বাচ্চাদের থেকে জোর করে চকলেট ছিনিয়ে খেতে থাকে। সব বাচ্চা তখন কাঁদতে কাঁদতে সমীরের বাড়ি গিয়ে পৌঁছয়। আন্টি, সমীর দাদা আমাদের থেকে চকলেট কেড়ে খেয়ে নিয়েছে। তোমরা এইসব বাজে বাজে কথা কেন বলছো? আমার ছেলে এই ধরনের কাণ্ড করে না। সমীর দাদা আমাদের মতো সব বাচ্চাদের জ্বালাতন করে আর জোর করে কেড়ে সমস্ত জিনিস খেয়ে নেয়। আমরা প্রত্যেকবার ছেড়ে দিতাম, কিন্তু এইবার আমরা চুপ থাকবো না। কি বলছো তোমরা এইসব? আমাকে ধমকি দিচ্ছ নাকি? না আন্টি, আমরা এমনি মজা করছিলাম। আপনার ছেলে কিন্তু আমাদের খুব বিরক্ত করে, ওকে একটু বোঝাবেন প্লিজ। চলো যাও এখান থেকে। সব বাচ্চারা চলে যায়। তারপরে সমীর তার বাড়ি ফিরে আসে। তখন তার মা তাকে সমস্ত ঘটনা জিজ্ঞেস করে এবং বকতে থাকে। সমীর সোনা, তুই কেন বাচ্চাদের জ্বালাতন করিস? ওই বাচ্চারা এখানে বাড়িতে এসে তোর নালিশ করছিল। আরে মাম্মি, কিছুই নয়, এমনি ওই মাঝে মাঝে কখনো হয়ে গিয়ে থাকে। কিছুদিন পরে গোলু একদিন এক দোকান থেকে টমেটো সস কিনে বাড়ি ফিরতে থাকে। রাস্তায় সমীর তাকে দেখে ফেলে। টমেটো সস দেখে তার মুখে জল এসে যায় আর সে গোলুকে দাঁড় করিয়ে তার থেকে বোতল চাইতে থাকে, কিন্তু গোলু সেটা তাকে দেয় না। সমীর গোলুর থেকে বোতলটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এই গোলু, গোলু, এই সসের বোতলটা তুই আমাকে দিয়ে দে, আমি এখান থেকে একটুখানি খাবো। ছাড় ছাড়। না, আমি দেব না। গোলু দেখ, শোন, একটুখানি সসই তো খেতে চাইছি। গোলু শোন, আমি শুধু একটুখানি সসই তো খাবো। গোটা বাজারের মধ্যে সমস্ত লোক তাদের দেখতে থাকে আর তখনই গোলু কাঁদতে শুরু করে দেয়। তাকে দেখে লোকজন প্রশ্ন করতে থাকে, আরে বাচ্চা, এই ছেলেটাকে কেন বিরক্ত করছিস? কিছু না আঙ্কেল, ও হলো কি আমার ভাই, বাস এমনি মজাক করছিলাম যে। আরে কাঁদতে শুরু করে দিল। তারপর সব লোক যে যার মতো নিজের কাজে চলতে থাকে। ঠিক সেই সময় সেই বোতলের ঢাকনা খুলে যায় এবং ছিটকে গিয়ে সেই সস এক ভদ্রলোকের গায়ে লাগে। সমীর আর গোলু চিন্তিত হয়ে তার দিকে তাকিয়ে দেখতে থাকে আর সে রেগে গিয়ে বলতে থাকে, তোমরা কি পাগলের মতো বদমাইশি করে চলেছ? না আঙ্কেল, আমাদের একটুখানি হোলি খেলার দরকার ছিল, অ্যাডভান্স। হ্যাপি হোলি। তুমি তো একটা মস্ত পাগল, বেরো এখান থেকে। সে আদমি রেগে গিয়ে চলে যেতে থাকে আর সমীর গোলুর থেকে সস ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ঠিক সেই সময় সেই সস ছিটকে গিয়ে সামনের কিরানা দোকানের মালিকের গায়ে গিয়ে পড়ে। সে দোকানদার রেগে গিয়ে তাদের ওপর চেঁচাতে থাকে, আরে বুদ্ধু কোথাকার, তোরা এগুলো কি করছিস? আমার সমস্ত জামা কাপড় খারাপ করে দিলি। আরে বুড়ো আঙ্কেল, হোলি, হ্যাপি হোলি। আরে পাগল বুদ্ধু কোথাকার, এখন হোলি আবার কোথা থেকে এসে গেল? এখনো তো 2 দিন বাকি আছে। আরে হ্যাঁ, কিন্তু আঙ্কেল আমাদের হোলি একটু আগে থেকেই শুরু হয়ে গেছে। এটা হলো গিয়ে সসের হোলি। বাহ বাবা, তোমরা কি নতুন হোলি বার করেছো নাকি? তাহলে তো আমার দোকানে অনেক এক্সপায়ার্ড সস পড়ে রয়েছে। চলো সেগুলো নিয়ে নাও আর তাই দিয়ে হোলি খেলে নাও। চলো 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 চলো, তাড়াতাড়ি চলো। এই শুনে গোলুও খুব খুশি হয় এবং তখন সে দোকানদারের কাছে গিয়ে সমস্ত এক্সপায়ার্ড সসগুলো নিয়ে হোলি খেলা শুরু করে দেয়। তারপরে বাজারে বাকি লোকেরা তাদের দেখে জিজ্ঞেস করে, আরে শেঠজি, এটা আপনি কি করছেন? সস কেন নষ্ট করে চলেছেন? আরে না ভাই সুরেশ, এগুলো সব এক্সপায়ার্ড সস ভাই। এগুলোকে ব্যবহার করে নতুন ধরনের হোলি খেলা হচ্ছে ভাই। হ্যাঁ আঙ্কেল, এতে আমাদের শরীরের কোনো ক্ষতিও হবে না আর হোলি খেলাও হয়ে যাবে। বাহ বেটা, বাহ, তোরা তো বড় সুন্দর একটা রাস্তা বার করেছিস। দাঁড়া, আমি আমার দোকান থেকে এক্সপায়ার্ড হওয়া সসের বোতলগুলো নিয়ে আসছি। হ্যাঁ আঙ্কেল, নিশ্চয়ই নিয়ে আসুন। তাদের এরকমটা করতে দেখে সমস্ত দোকানদার তাদের দোকান থেকে যত এক্সপায়ার্ড বোতল ছিল সসের নিয়ে এলো আর বাজারের একটা খালি জায়গায় সসের একটা পুকুর বানিয়ে তার মধ্যে হোলি খেলা শুরু করে দেয়। আরে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, কত মজার ব্যবস্থা করে দিলেন। আরে ভাই, ধন্যবাদ তো তোমাকে যে তুমি এত মহান একটা কাজ করেছো, যাতে আমাদের সসগুলো ব্যবহার হয়ে গেল
আর আমরা এত আনন্দ করতে পারলাম। সস হোলি, হোলির আগে 2 দিন ধরে খেলা হলো পুরোপুরি। গোটা মিডিয়ায় প্রচার করা হলো, যাতে বহু দূর দূর থেকে লোকজন এসে সেই হোলি খেলায় সামিল হলো এবং প্রচুর আনন্দ করলো। মিডিয়ার থেকে লোক এসে সমীর আর গোলুর ইন্টারভিউও নিল। এর মাধ্যমে সমীর তার নিজের ভুল বুঝতে পারলো। তারপর থেকে সে বাচ্চাদের কখনো আর বিরক্ত করেনি এবং গোলুর সসের পয়সাও ফেরত দিয়ে দিয়েছিল।